উত্তপ্ত মরুর বুকে এক ফোঁটা শিশির বিন্দু পড়লে যেমন প্রশান্তি ছড়িয়ে পড়ে, আকস্মিক ইরফান তালুকদারের আগমনে আরাফাতের বক্ষেও তেমনই এক শীতল হিমস্রণ বহে গেল। অকুল জলের গভীরে দাঁড়িয়ে সে আরও একবার অনুভব করল তার হয়ে প্রতিবাদ করার জন্য অন্তত তার একজন বড় ভাই রয়েছে, যে অগ্নিস্রোতের মধ্যে দাঁড়িয়ে থেকেও বিশ্বাসযোগ্য, যাকে ভরসা করা যায়। তিনি অটল অবিচল এক বিশাল বটবৃক্ষের মতো, যার ছায়া দাঁড়িয়ে আরাফাত আজ নির্বার বোধ করছে। ছেলেটা এতক্ষণ পর এক দীর্ঘশ্বাসে শান্তি অনুভব করল। উফ, এতক্ষণ তো ওর শ্বাসটাই গলার কাছটাতে এসে আটকে ছিল। না অধরাকে ফেলে দিতে পারছিল, না গিলতে পারছিল। দাদিয়াপুর মুখের উপর না বলার মতো সেই সাহস কি ওর ছিল? কখনো না। একমাত্র ইরফান ভাইয়া ছাড়া এই সাহস আর কার আছে? আদৌ কারো আছে? আরাফাত এতক্ষণ পর নতজন মাথাটা তুলল, একরাশ স্নিগ্ধতা নিয়ে ভাইয়ের মুখের দিকে চাইল। ভিড়ের শেষ মাথায় লম্বা চওড়া উঁচু মাথাটা সবার আগে তার চোখে পড়ল। অপ্রত্যাশিতভাবে ইরফানকে এখানে দেখে মমতা বার কয়েক ফাঁকা ঢোক গিলল। অজানা এক ভয়ে তার বক্ষস্থল আরও একবার কাঁপল। চেতনাহীন অধরাও ততক্ষণে হুঁশ ফিরেছে। এতক্ষণে ইরফান এদিকটাতে চলে এসেছে। নিজের সামনে ইরফান ভাইকে দেখে পুনরায় থরথর করে কাঁপল মেয়েটা। আচ্ছা, ইরফান ভাই সব জেনে যায়নি তো? বুকের মাঝে লালনকৃত ক্রাশের মাঝে অধরা জড়ানো কণ্ঠে আওড়ালো, আমি কিছু করিনি ইরফান ভাই। ইরফান ভয়ার্ত মেয়েটাকে দেখে বাঁকা হাসলো, অথচ তার চোখে মুখে সব সময়ের থেকেও আজ অতিরিক্ত কঠিন্য ভাব বিরাজমান। কেমন অদ্ভুত সব আচরণ করছে ছেলেটা, যে উপস্থিতি কারোরই চোখ এড়ালো না। এর মধ্যে তাকেও হিমশীতল কণ্ঠে ইসাবেলা প্রশ্ন করলো, হয়েছেটা কি ইরফান? তুমি হঠাৎ আমার সিদ্ধান্তের মধ্যে বাগড়া দিতে এলে যে? কি হয়েছে? এটা তো আমি না, বরং অধরাই বলবে। ইরফান ভাইয়ের ঠান্ডা স্বরে শীতল হুমকি শুনে অধরার কপালে বিন্দু বিন্দু ঘামের কণা জমা হলো। মেয়েটা ফ্যাকাশি মুখে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে ইরফান এসে টান টান সোজা হয়ে তার মুখোমুখি দাঁড়ালো। বেশ ঠান্ডার স্বরে বলল, অধরা, একটু আগে আমার রুমে ঠিক কি হয়েছিল? অধরা ফ্যাকাশে মুখে বলল, আমি জানি না ইরফান ভাই। আই রিপিট অধরা, একটু আগে কি হয়েছিল তুই স্বেচ্ছায় বলবি, নাকি আমি আমার রুম থেকে ল্যাপটপটা নিয়ে আসবো? তুই বোধহয় জানিস না আমার রুমের প্রতিটি কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। ইরফানের চোখে দৃষ্টি শান্ত, শীতল কণ্ঠ, অথচ চোয়াল শক্ত। ছেলেটা ভয়াবহ রকমের রেগে আছে কি? মৌসুমী তালুকদার ছেলেকে আলগোছে একবার পর্যবেক্ষণ করে নিল। এরপর অত্যন্ত কোমল গলায় বলল, শান্ত হও ইরফান, ছেড়ে দাও, মেয়েটা ভয় পাচ্ছে তোমাকে। তুমি আমাকে শান্ত হতে বলছো মা? তুমি জানো এরা তোমার ছেলেকে আজ ফাঁসাতে চাইছিল? গমগমে আওয়াজে ইরফানের বলা শব্দগুলো রুমের প্রতিটি কোনায় কোনায় প্রতিধ্বনিত হলো। শুনশান নীরব রুমটাতে আরো একবার লোকের গুঞ্জন ভেসে এলো। অধরা অনুভব করলো তার নিঃশ্বাস আটকে আসছে, পুরো শরীর আসর হয়ে আসছে। এ কোন পাপের মাঝে আটকে গেল অধরা? শেষ সময় এসে কিনা নিজের পাতা ফাঁদেই নিজে আটকে পড়বে অধরা? চুপ থাকবে? কিন্তু পরে যদি ইরফান ভাই সত্যি সত্যি তার এসব কৃতকর্ম সবাইকে দেখায়, এমনিতেই তো তার আর ইজ্জতের কিছু অবশিষ্ট রইল না। এরপরও কি আরো একবার নিজের ইজ্জত হারাবে সে? এই যে এতগুলো চোখ তার দিকে কেমন কেমন করে তাকিয়ে আছে, অধরার তো এক্ষুনি মরে যেতে ইচ্ছা করছে। এরপর একই ঘটনা পুনরাবৃত্তি হলে আদৌ কি সে বাঁচতে পারবে? এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গেম খেলে কেবল মজাই নয়, পেয়ে যান বিশাল আয়ের সুযোগ। মোস্ট প্লে দিচ্ছে দারুণ অফার আর অফুরন্ত সম্ভাবনা। মোস্ট প্লে বাংলাদেশ ও ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন করলেই পান 500 টাকা ফ্রি বোনাস, বন্ধুদের রেফার করলে আনলিমিটেড 1200 টাকা বোনাস, জন্মদিনে স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত, দৈনিক পিজি স্লটে 10% ক্যাশব্যাক বোনাস, দৈনিক 200% স্পোর্টস রিলোড বোনাস, দৈনিক 650% স্লট বুস্ট 13,000 টাকা পর্যন্ত। সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে সহজেই ডিপোজিট ও উইথড্র করুন। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। না, অধরার সেরকম রিস্ক নিতে রাজি হলো না। মেয়েটা শুকনো ঠোঁটজোড়া একবার জিভ দিয়ে ভিজিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, আমি কিছু করিনি ইরফান ভাই, আমাকে দিয়ে করানো হয়েছে। মৌসুমী তালুকদার বিস্মিত কণ্ঠে জানতে চাইল, কে করিয়েছে? অধরার নিজের মায়ের দিকে আঙুল তুলে ইশারা করলো, আম্মু। এরপর কি হয়েছে? কি করিয়েছে? তার কাউকে বলতে হলো না। শিক্ষিত বিচক্ষণ তালুকদার বাড়ির প্রতিটি সদস্য যে রহস্য বুঝে নিয়েছে নিজ নিজ উদ্যোগে। পুরো বসার ঘরটাতে অমনি বিস্ময়ের ভিড় জমল। কতগুলো চোখের দৃষ্টি আটকে গেল মমতার দিকে। মমতা অবলীলায় মাথা নিচু করে নিল, পা দিয়ে ফ্লোর খামচে ধরল। তবুও মমতার চোখ এড়ালো না। বোনের সে ঘৃণিত দৃষ্টি, মেয়ের চোখের অঝোর পানি। মমতা হঠাৎ অনুভব করলো তার জগতের সব পাপ একত্রিত হয়ে তাকে গিলে ফেলছে। আর মমতা কোনো কুলকিনারা পাচ্ছে না, কেবল ডানা ঝাপটাতে ঝাপটাতে ভেতর থেকে ফালা ফালা হয়ে যাচ্ছে। হঠাৎ রাগে, দুঃখে, অপমানে তার নিঃশ্বাস আটকে আসছে। মমতা মরে যাচ্ছে। তীব্র যন্ত্রণা তার সারা শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। এ কেমন যন্ত্রণা হচ্ছে ভিতরটাতে। বাঁচা গেল না আর। আচমকা পিনপতন বসার ঘরটাতে তীব্র এক শব্দ হলো। মমতা গালে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে উঠল। চোখ তুলে তাকিয়ে বুঝালো তার গালখানাতে বড় বোন সজোরে এক থাপ্পড় বসিয়েছে। মমতা টু শব্দটিও করতে পারল না। লজ্জায় আরো একবার মাথা নিচু করতে হলো। তার মধ্যেই শোনা গেল মৌসুমী তালুকদারের কঠিন স্বর, তোর এত অধঃপতন হয়েছে মমতা? ছি ছি, তোকে বোন ভাবতেও আমার গা গুলিয়ে বমি পাচ্ছে। তুই
তোরা এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার বাড়ির ত্রিসীমানাটাও আজ থেকে তোদের জন্য নিষিদ্ধ। আর কখনো যেন আমার ছেলেদের আশেপাশেও তোদের ছায়াটাও না পড়ে। সাবধান মমতা, গো অ্যাওয়ে, লিভ লিভ। অপমানে মমতার চোখে জল চলে এলো। এলোপাথারি পায়ে মমতা তালুকদার বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল। তার পেছনে পেছনে অধরাও মাথা নিচু করে বেরিয়ে গেল। হঠাৎ তার কানে প্রতিধ্বনিত হলো ইরফান তালুকদারের কণ্ঠস্বর। ইরফান তালুকদারকে লোভনীয় কাম দিয়ে কখনো নিজের করে পাওয়া যায় না মেয়ে। ইরফানদের অর্জন করতে হয় নিঃশব্দ আরাধনা আর নির্ভেজাল প্রেম দিয়ে। ইরফানের বলা স্পষ্ট বাক্যগুলো শুনে পাশ থেকে একটি অষ্টাদশী শ্যামমুখ ততক্ষণে বিড়বিড় করে উঠল, দরকার হলে আমি আরও কয়েক যুগ প্রেমের আরাধনা করব, তবুও আপনাকে পাওয়ার লোভ আমি ছাড়ছি না ইরফান ভাই। ইরফান কি শুনতে পেল অষ্টাদশী মেয়েটার সেই তীব্র অনুভূতি? হয়তো শুনল। সেই তীক্ষ্ণ চোখে একবার তাকালো রুমের কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা সেই শ্যামময়ী মেয়েটার মুখপানে। আচমকাই তাদের নীরব দৃষ্টি বিনিময় হলো একবার। অমনি শুকনো ঠোঁটে হাসলো সিদ্রা মেয়েটা। এক্ষণের পুরোটা সময় ধরে তার জানটা গলার কাছটাতে এসে আটকে ছিল। যখন ঘুম ঘুম চোখে সে শুনল ইরফান ভাইয়ের রুম থেকে মেলি এক চিৎকার, অমনি তার ছোট্ট মনটা ভয়ে আড়ষ্ট হলো। সে কি ভয়, অদ্ভুত এক ব্যথা, প্রিয় হারানোর উৎকণ্ঠা, কিশোরী মনে লালন করা সেই গাঢ় অনুভূতি। মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝি সব তছনছ হয়ে যাচ্ছিল, সিদরাতুল মুনতাহা শেষ হয়ে যাচ্ছিল। এরপর সব যেতে যেতেও আবার ম্যাজিকের মতো সবকিছু মানুষটা ঠিক করে দিল। ভাবতেই মেয়েটা গাল ভরে হাসলো, বুক ভরে স্বস্তির শ্বাস টানলো। আরও একবার চোরা চোখে ইরফান ভাইকে দেখে নিজের রুমটার দিকে ছুটে গেল। উপস্থিত বাকি সবাই এইমাত্র 3 জন মানুষের ছুটে চলার দৃশ্যটা কেবল নীরব দর্শকের মতো দেখল। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় সবাই যেন স্তব্ধ হয়ে গেছে। বসার ঘরটা নীরব, নিঃশব্দ। নিঃশ্বাসের শব্দটুকু স্পষ্ট শোনা যায়। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। চোখে বিস্ময়ের ছায়া, মুখে থমকে থাকা অভিব্যক্তি। কারো আঙুল শক্ত হয়ে গিয়েছে, কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। সময়টাও যেন এই মুহূর্তে থমকে গেছে। শব্দহীন এক অদৃশ্য আবরণে ঢেকে গেছে চারপাশটা। তারই মাঝে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে মৌসুমী তালুকদার। বোনের করা ঘৃণা কাজের ভার যে এবার তার কাঁধে নেমে এসেছে। সবার সামনে লজ্জায় অবনত সে, অথচ বলতে গিয়েও কিছু বলতে পারছে না। মুখের কথা ফুটছে না, শব্দগুলো আটকে আছে। একবার আলগোছে মায়ের দিকে তাকায় ইরফান। মায়ের চোখে কোনো অভিব্যক্তি নেই, যেন মানুষটা শত প্রশ্ন আর অপমানের ভার একসঙ্গে নীরবে বয়ে চলেছে। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ধীরপায়ে মায়ের পাশে এসে দাঁড়ায় ইরফান। ঘর জুড়ে ছড়িয়ে থাকা ঘুমট নৈশব্দ বিড়দিন করে তার কণ্ঠস্বর গভীর অথচ দৃঢ়স্বরে সে বলে ওঠে, আমার মায়ের দিকে কেউ আঙুল তুলতে যাবেন না। তার বোন যা করেছে তার দায়ভার মা বহন করবেন না। সবার জন্য আজকের নাটকের পরিসমাপ্তি এখানেই। গেম ইজ ওভার। এখন যে যার রুমে চলে যান। ঘর জুড়ে আবারও নীরবতা নেমে আসে, কিন্তু এবার সেই নীরবতার ভার অন্যরকম। একটি অপ্রতিরোধ্য দৃঢ়তার ছায়া ফেলে রেখে যায় ইরফানের শেষ বাক্য। কেউ আর কিছু বলে না, দাঁড়িয়ে রয়। ফের ইসাবেলা আরও একবার সবাইকে যে যার রুমে যাওয়ার কথা বলে নিজেও চলে যান ওখান থেকে। একে একে সবাই চলে গেল, শুধু মাকে ঘিরে দাঁড়িয়ে রইল ইরফান, আরাফাত আর ইরা। হঠাৎ 3 ভাই বোন একসঙ্গে মাকে চারপাশ থেকে নীরবে জড়িয়ে ধরল। আরাফাত মায়ের কাঁধে মাথা রেখে আদুরের স্বরে ডাকলো, মা। মা চুপচাপ ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, ক্লান্ত দৃষ্টি, তবুও চোখের কোণে এক রাশ মায়া। ছেলে মেয়েদের আদুরের স্পর্শে, তাদের নিঃশব্দ সান্ত্বনায় মায়ের মলিন ঠোঁটজোড়ায় হঠাৎ মৃদু হাসি ফুটল। কত অপমান, কষ্ট, দুঃখ সব যেন এক নিমেষে হালকা হয়ে গেল এই এক টুকরো ভালোবাসায়। মৌসুমী হঠাৎ অনুভব করলো এটা তার এক টুকরো সুখ। তালুকদার বাড়ির গেটের সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মমতা। তীব্র গা জ্বালা অপমানে মাথাটা তার ভন ভন করে ঘুরছে। এত রাতে কোথায় যাবে সে? গাড়ি নেই, হাতে টাকা নেই, রাস্তায় মানুষ নেই, কেবল রয়েছে নিঃশব্দ আর ল্যাম্পপোস্টের ফিনফিনে আলো। মমতা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের পথটায়। তারই পিছনের রক্তশূন্য ফ্যাকাশে মুখে নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে অধরা। মেয়েটা হঠাৎ অনুভব করলো তার কিছু পাওয়া হলো না, না ইরফান ভাইকে, না নিজের নিজস্ব সত্তাটাকে। ছোটবেলা থেকে মায়ের আঁচলের তলায় থেকেছে সে। মা যা বলেছে, যা বুঝিয়েছে, সেটাই সে দুদিকে মাথা নাড়িয়ে মেনে নিয়েছে। আর আজ সে মায়ের কথাতেই সব হারিয়েছে। এত লজ্জা, অপমানের দায়ভার নিয়ে তার বাঁচতে ইচ্ছা করছে না, একটুও বাঁচতে ইচ্ছা করছে না। থেকে থেকে কেবল নিঃশ্বাসটা আটকে আসছে। অধরা কেমন অতল ভাবনায় তলিয়ে যাচ্ছে। আচমকা মেয়ের গালে ধরাম করে চর বসায় মমতা। তার এতক্ষণের সমস্ত রাগ ক্ষোভ উগরে নিয়ে বলে উঠল, তোকে দিয়ে একটা কাজও ঠিকঠাক হয় না, তখন ভালো করে দেখে নিবি না ওখানে কে আছে? গিয়ে চাকরটার উপরেই ঝাঁপিয়ে পড়তে হলো। আমার বোঝা উচিত ছিল, তোরা ফকিরনির জাত, তোদের পেটে ঘি হজম হবে না। খামাখা আমার রেপুটেশনটা নষ্ট হলো, রাজ্য আর রাজপুত্র দুটোই হাতছাড়া হলো। অধরা গালে হাত দিয়ে ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর মনে হলো তার মা একজন সাইকো মহিলা, অথবা মানসিক রোগী, নয়তো টাকা লোভী একজন নোংরা মস্তিষ্কের উদ্ভট মহিলা, যার কোনো মান সম্মান নেই, বিবেক নেই।
এদের কাছে টাকাটাই সব। অধরাজ ক্ষণে ক্ষণে বুঝলো তার মা নিজ হাতে তার জীবনটা নরকে ফেলে দিয়েছে। তার বাবা মধ্যবিত্ত হলেও তার সম্মান ছিল, তাদের ঘরে শান্তি ছিল, কিন্তু আজ সব শেষ। অধরা চট করে মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, তোমার করা পাপের জালে আমি আটকে গিয়েছি মা, আই হেট ইউ মা। নিজের প্রতি মেয়ের চোখে মুখে ঘৃণার তোপে ছাড়খাড় হয়ে গেল মমতা। আচমকা তার দুনিয়াটা থমকে গেল, অদ্ভুত এক যন্ত্রণায় ভেতরটা দগ্ধ হলো। তেজওয়ালি মমতা ফুস করে নিভে গেল। এ কি করলো সে? মেয়ের ভালো চাইতে গিয়ে সবচেয়ে খারাপটাই করলো সে। ছি, নিজের প্রতি আজ তার ঘৃণা হচ্ছে, নিজের মুখে থুতু ফেলতে ইচ্ছা করছে। সব হারিয়ে মমতা অনুভব করলো লোভ মানুষকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। এরপর তার কিছু থাকে না, সে কিছু পায় না। এই যে সেও সব হারালো। সন্তানের চোখের ঘৃণা নিয়ে মমতা সারা জীবন কিভাবে কাটাবে, কিভাবে বাঁচবে সে? এই ঘৃণার ভার যে তার আজীবন বইতে হবে। কিছুক্ষণ হলো ফজরের আজানে স্নিগ্ধ ধ্বনি ভোরের নীরবতা ভেঙে ছড়িয়ে পড়েছে ধরণীর বুকে। সাদা ধপধপে বিছানায় শটান শুয়ে আছে এক যুবক। মাত্রই দু চোখ বুজেছে, কিন্তু তার আগেই বিছানার পাশ থেকে বেসুরে শব্দ তুলে বেজে ওঠে ফোনটা। বিরক্তিতে যুবকটির কপালে ভাঁজ পড়ে, একপাশে কুকড়ে গিয়ে হাত বাড়ায় সে। ঘুম আর বাস্তবতার মাঝেই সেই বিরক্তিকর টানপড়ন নিয়ে স্ক্রিনে তাকিয়ে সংক্ষেপে লেখা, লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস। নামটাতে নজর পড়তেই তার মস্তিষ্ক পুরোপুরি সচল হলো। এই লোকটা প্রফেশনালের দিক থেকে তার স্যার হয়, আনপ্রফেশনালের দিক থেকে মেজো চাচা। হঠাৎই ফজরের দিকে উনি কল করলেন কেন? যুবকটি আর কালবিলম্ব না করে ফোন রিসিভ করে গম্ভীর কণ্ঠে শুধালো, হ্যালো মেজো আব্বু। ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল, দিস ইজ লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস স্পিকিং। ইরফান ফোঁস করে শ্বাস টানল। এই লোকটা সবসময় তাকে বিভ্রান্ত করতে পছন্দ করে। যখন ইরফান প্রফেশনাল ভাষায় স্যার বলেন, তখন উনি বলেন, আই এম অ্যাট দিস মোমেন্ট ইওর মেজো আব্বু। আর যখন ইরফান কথোপকথনটা একটু বেশি আনুষ্ঠানিক করতে যায়, তখন উনি পুরো উল্টোটা বলেন। মানুষটার সঙ্গে কথা বললে ইরফানের জন্য সবকিছু বিভ্রান্তিকর হয়ে পড়ে। শাহেদ ইলিয়াস সঠিক সময়ে ইরফানকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করতে থাকে। বিশেষ করে যখন দাম্ভিক ইরফান তালুকদার গম্ভীর কণ্ঠে সরি স্যার বলে, তখন সেটা সে বেশ উপভোগ করে। ইরফান সবকিছু বুঝলেও প্রফেশনাল দিক থেকে তার তমকা আটকে যায়, আর তাই আজও তাকে বলতে হলো, সরি স্যার, আই এম লেফটেন্যান্ট ইরফান তালুকদার লিসেনিং। কিন্তু আজ ব্যাপারটা ভিন্ন। ওপাশ থেকে কর্নেল শাহেদ ইলিয়াস অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, লেফটেন্যান্ট ইরফান, গেট টু দ্য টেকনিক্যাল হেডকোয়ার্টার্স ইমিডিয়েটলি। দিস ইজ অ্যান ইমার্জেন্সি। আই এম অর্ডারিং ইউ, মুভ কুইকলি। ইরফানের আর ছুটিতে থাকা হলো না, দেশের কাছে ডাক পড়ল। সে কোনো প্রকার দেরি না করে দ্রুত সশস্ত্র কণ্ঠে বলল, রজার দ্যাট স্যার, আই এম রাইট নাও। সাজ ভরে পুরো তালুকদার বাড়ি ঘুমন্ত। শুধু জেগেছেন বাড়ির 3 গিন্নি, ইরা আর ইসাবেলা। যৌথ পরিবার হওয়ার সুবাদে ওরা সবাই একসাথেই থাকছেন। ইসাবেলা 3 পুত্র, বড় পুত্র ব্যারিস্টার ইশতিয়াক তালুকদার, মেজ পুত্র লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস, ছোট পুত্র ডক্টর ইয়াসিন ফারুক। এছাড়াও ওনার রয়েছে 3 জন কন্যা, 3 ছেলে, 3 বধূ আর তাদের ছেলে মেয়ে নিয়ে বিশাল তালুকদার পরিবার। স্বামী মরার পর ইসাবেলাই দক্ষ হাতে পুরো পরিবারের নেতৃত্ব দিয়েছেন। ওনার ছেলেমেয়েরা বড় বড় সাহেব হলেও মায়ের মতামতকে এখনো সম্মানের সঙ্গে প্রাধান্য দেন। দক্ষ হাতে ক্রস্ত ব্যাকপ্যাক গোছগাছ করে নিজের কর্মস্থানে যাওয়ার জন্য রেডি ইরফান। সকালে নাস্তাটা খাওয়ার জন্য অপেক্ষা করলো না ছেলেটা। কোনো কথাবার্তা ছাড়াই ফজরের সময়টাতে ছেলেকে বিদায় দিতে মায়ের মনটা বিষিয়ে যাচ্ছে। মা ছলছল চোখে ছেলের কাছে অবুঝ এক আবদার করলো,